আমি আজকে যে মুভিটা এক্সপ্লেন করব, মুভিটার নাম তুলি প্রেমা। এটা একটা তেলেগু রোমান্টিক মুভি। শুধু এটাই বলবো, এই মুভিটা বলিউডের রোমান্টিক মুভির মধ্যে টপে আছে। এই মুভিটার উপর ভিত্তি করে 2018 সালে তৈরি করা হয়েছিল বাংলা ভাষায় ফিদা মুভিটি। মুভি দুটির মধ্যে খুব একটা পার্থক্য নেই। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মুভির কিছু সিন দেখে নিই। You have no idea who you're dealing with. তো হে গাইস, আমি আছি আপনাদের সাথে দীপ্ত। চলুন শুরু করি আজকের এই মুভিটির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই মাঝরাতে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছেলেটার নাম আদি খালি পায়ে পাগলের মতো এখান থেকে ওখানে তার গার্লফ্রেন্ডকে খুঁজছে। এখানে কি কাহিনী ঘটেছিল সেটা তো আমরা সামনেই জানতে পারবো। সিন চলে আসে 6 মাস পূর্বে। এখানে আমরা দেখতে পাই আদি আর তার বন্ধুরা মিলে গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছে। তারা সবাই ভালো রেজাল্ট করে 6 র্যাঙ্কের উপরে আসে। তবুও প্রিন্সিপাল তাদের 2 বছর ধরে পানিশমেন্ট দিয়ে যাচ্ছে। তাই তারা আজ সবাই এসেছে প্রিন্সিপালের বাড়িতে তাকে উচিত শিক্ষা দিতে। তারা প্রিন্সিপালের বাড়িতে গিয়ে প্রিন্সিপালের ঘরের গেটের সামনে তেল ঢেলে এর একটু সামনেই মহিষের গোবর রেখে আসে। এরপর তারা কিছু আটাশ বোমে আগুন ধরিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। প্রিন্সিপাল ঘুমের ঘুরে চুপ কষতে কষতে এসে তেলের উপর পা রাখতেই উল্টে পড়ে গোবরে। তো তাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। হঠাৎই আগুনের একটা ফুসকে এসে আদির মাস্কে পড়ে যায়। এতে করে সে মাস্কটা খুলতেই প্রিন্সিপাল তাদের চিনে ফেলে। তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। তো সিন আসে স্টেশনে। আদি নতুন আর একটা কলেজে এবার ভর্তি হবে, তাই এখান থেকে চলে যাচ্ছে। ট্রেনও চলে এসেছে। আদির একটা ফ্রেন্ড বলে, দাঁড়া একটা মিনিট, সুরেশ তোর জন্য কোল্ড ড্রিঙ্ক আনতে গেছে। আদি বলে, ও তো আমি যে কোনো জায়গা থেকে কিনে নেব। আরে বেটা, এটা কোনো নর্মাল কোল্ড ড্রিঙ্ক না, বুঝতেই তো পারছিস। এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে। আদি বলে, আরে যা না তাড়াতাড়ি। তারা তখন বুদ্ধি করে একজন থেকে আরেকজনের কাছে ক্যাচ করে তাকে কোল্ড ড্রিঙ্কটা দিয়ে দেয়। এরপর সে বোতলের মুখ খুলে কোল্ড ড্রিঙ্ক খেতে এতটাই অন্যমনস্ক হয়ে পড়ে একটা খাম্বার সাথে ধাক্কা খেয়ে যাচ্ছিল। তখনই একটা মেয়ে তাকে টেনে ভেতরে আনে। মেয়েটা বলে, একটুর জন্য মরেই যেতে, মাথায় কি নিয়ে ঘুরো। আদি তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। সে ধন্যবাদ জানাবে কি, সে উল্টো মেয়েটাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এত সুন্দর কেন। মেয়েটা তাকে একটা থাপ্পড় মেরে চলে যায়। একটু পর আদিকে রবি কল করে আর বলে, আমি জানি তোর সাথে কি হয়েছিল। ওই মোটু আমাকে সব বলেছে। কি দরকার ছিল মদের জন্য নিজের জীবনকে এতটা রিক্সে ফেলার। আদি বলে, রিক্স নেওয়ার জন্যই তো এক হট মেয়ের সাথে দেখা হলো। খাম্বার সাথে আমার ধাক্কা লেগেই যাচ্ছিল, তখন মেয়েটা এঞ্জেলের মতো এসে আমাকে বাঁচিয়ে নিল। এক দেখাতেই ভালোবেসে ফেলেছি। টাকার জায়গায় ওকে খাঁচায় রাখা দরকার, না হলে আমার মতো না জানি কে তাকে কখন উঠিয়ে নেই। এখানেই ওয়াশরুমে ছিল মেয়েটা। আদি বলে, সব কথা শুনে নিয়েছ। মেয়েটা কিছু না বলেই চলে যায়। তখনই এখানে একজন লোক আসে টিকিট চেক করতে। সে শুকিয়ে আদির বোতলটা থেকে কিরকম গন্ধ আসছে। সে জিজ্ঞেস করে, ড্রিঙ্ক নাকি। আদি বলে, না না। লোকটা যখন বোতলটা দেখার জন্য জোর করে, আদি তখন তার কোনো কথাই না শুনে গপ গপ করে পুরো কোল্ড ড্রিঙ্কের বোতল খালি করে ফেলে আর বোতলটা বাইরে ফেলে দেয় আর বলে, ওটাতে মদ ছিল, তার কি প্রমাণ আছে। লোকটা তখন আদির টিকিটটাও ফেলে দেয়। টিকিট দেখাও। আদি বলে, এক্ষুনি তো আপনি ফেলে দিলেন। লোকটা বলে, তার কি প্রমাণ আছে। এরকম সফর করা লোকদের থেকে আমরা 500 টাকা জরিমানা নিই, আর তুমি আমাকে উল্লু বানাও না। এবার ঠেলা সামলাও। শহরের 500 মিটার দূরেই নামিয়ে দিলাম। লোকটা এরপর আদিকে ট্রেন থেকে নামিয়ে দেয়। এদিকে পরে স্টেশনে যখন ট্রেন দাঁড় করায়, মেয়েটার অনেক খিচকি উঠে, মানে আমরা আঞ্চলিক ভাষায় যাকে কেকুদ বলি। সে জল নিতে ট্রেন থেকে নামে। জল নিয়ে সে যখনই ট্রেনে উঠতে যাবে, তখনই কিছু গুন্ডা ছেলে এসে তার পথ আটকে ফেলে। এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে। মেয়েটা ভীষণ ভয় পেয়ে যায়। এখানে একটা মানুষের নেই, কি হবে। তখনই আদি গাড়ি থেকে নেমে দৌড়ে আসে ট্রেন ধরতে। ততক্ষণে ট্রেন চলে গেছে। তখনই তার চোখ পড়ে বর্ষার উপর। তুমি এখানে কি করো? ওই ভন্ডা কি তোমাকেও 500 টাকার জন্য নামিয়ে দিয়েছে? আরে এত জল, তাহলে তুমি এখানে কি করছো? এখানে তখনই ওই ছেলেটা এসে বলে, কি রে। আদি তখন তার হাতে কিছু টাকা ধরিয়ে বলে, সবাই এগুলো ভাগাভাগি করে নিয়ে নাও। ছেলেটা বলে, এই ভিখারি
হয়নি মনে করেছিস নাকি? ছেলেটা এমন হাফ সাপ নিয়ে দাঁড়ায়, বাপরে, মাঝখানে ঢুকলে লড়তে হবে দেখিস। এর বডি দেখছিস, এক কুশি মেরে তোকে উড়িয়ে দেবে। আদি তাদের সব কটাকে কেলিয়ে ভাগিয়ে দেয়। মেয়েটা বলে, এত জোরে মারার কি দরকার ছিল? আদি বলে, রাগ উঠলো তাই মারলাম। এরপর আদি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মেয়েটার কাছে এসে বসে। তখনই আদির মা তাকে কল করে, আর মায়ের কল দেখে কিছু না বুঝেই ফোনটা বর্ষা তুলে নেয়। আদি বলে, এটা আমার ফোন। আদির মা বলেন, মেয়েটা কে রে? আরে ও বর্ষা, ভুলে ধরে নিয়েছে। আমি আসছি ঘরে, সব তোমাকে বুঝাবো। আদি ফোনটা কেটে বলে, তুমি আমার ফোন কেন ধরলে? বর্ষা বলে, মায়ের নাম ফোনে দেখলাম তাই উঠিয়ে নিলাম। এই সব টেনশন তোমার জন্য হয়েছে। তুমি প্লিজ কিছুক্ষণ সময় আমাকে একা থাকতে দাও। আদি দূরের একটা বেঞ্চে গিয়ে বসে থাকে। একটু পর আকাশে মেঘ ডাকতে শুরু করে। বর্ষা অনেকটাই ভয় পেয়ে যায়। ব্যাগটা নিয়ে আদির কাছে গিয়ে বলে, আমি তোমাকে দূরে যেতে বলেছিলাম, এতটা দূরে যেতে তো বলিনি, কাছেই, তবে একটু দূরে। এরপর তাদের একটু কথা কাটাকাটি হয়। এরপর আদি বলে, তোমার কি ক্ষুধা লেগেছে? বর্ষা বলে, হ্যাঁ। আদি তখন তার ব্যাগ চেক করে। দেখুন তার ব্যাগে খাবার আছে কিনা সেটা কি সে নিজে জানে না, চেক করে দেখা লাগবে। যাই হোক, খাবার তো ব্যাগে নেই, তাই সে বর্ষাকে জিজ্ঞেস করে, ব্রেড আর অমলেট কি খাবে? বর্ষা বলে, খাবো। তো এরপর আদি একটা দোকান খুলে। আপনারা জানেন এরকম ভ্যানের মধ্যে দোকান রাস্তার কাছে অনেকটাই পাওয়া যায়। যাই হোক, বারবার মেথের কাঠিতে আগুন জ্বালায়, কিন্তু বাতাসের জন্য সেটা নিভে যাচ্ছিল। বর্ষা এটা লক্ষ্য করে আর তার জ্যাকেটটা দিয়ে আড়াল দেয়। বেচারা আদি তার ছুকতো অন্যদিকে। হায় রে। বর্ষা যখন দেখে, আরে তাড়াতাড়ি বানাও। বর্ষা অনেক মজা করে খেতে থাকে। আদি ভাবে বলবে কি বলবে না। অবশেষে সাহস করে বর্ষাকে প্রপোজ করে। বর্ষা বলে, আমাদের দেখা হওয়ারই হয়তো 1 ঘন্টা হয়নি, এখন এর জবাব আমি তোমাকে কিভাবে দেব? আদি বলে, দেখতেই হয়ে গিয়েছিল, তবে বলতে একটু দেরি হয়ে গেছে। বর্ষা বলে, আমি তোমার মতো না, একটা লোককে আমার জানতে অনেক টাইম লাগে। আদি বলে, আমাকে যখন জানবে ঠিকই পছন্দ করে নেবে। বর্ষা বলে, পছন্দ করা আর ভালোবাসা এক কথা না। আদি বলে, তুমি তো আমাকে পছন্দ করে নাও একবার, ভালোবাসা আমার উপর ছেড়ে দাও। যাই হোক, একটু পর ট্রেন চলে আসে। বর্ষা বলে চলে আসতে, কিন্তু আদি আসে না। বর্ষা বলে, এখন আর পাগল সেজো না, এবারও না হলে ট্রেনটা মিস হবে। আদি তো লড়েই না। দেখো, আমাদের দেখা হওয়ার মাত্র কিছুক্ষণ সময় হলো, আমাকে সকাল পর্যন্ত টাইম দাও, আমি তোমাকে জবাব দিয়ে দেব। আদি তখন হাসি মুখে ট্রেনে চলে আসে। ট্রেন যখন স্টেশনে আসে, আদি ঘুমিয়ে পড়েছিল। একটা লোক এসে আদিকে ডেকে তুলে। আদি দেখে এখানে বর্ষা নেই। আদি এখানে ওখানে অনেক খোঁজ করে, কিন্তু পায় না। এভাবেই 1 বছর পার হয়ে যায়। সে তার নতুন কলেজে এডমিশন নিয়ে নেয়। কলেজে সে অনেক নতুন নতুন বন্ধু পায়, কিন্তু কারোর সাথে সে মিশতে পারে না। বর্ষার জন্য তার ভেতরে যে ভালোবাসা জন্মেছে তা কোনোভাবেই ভুলতে পারছে না। সিন আসে আদির বাসায়। রবি বলে, আর কতদিন ওই মেয়েটাকে নিয়ে ভাববি? আদি বলে, বন্ধু, কিছু কিছু ভালোবাসা অন্ধ চুকেও আলো এনে দেয়। বর্ষা ঠিক তেমনি। তখনই এখানে আদির মা এসে বলেন, কলেজ কেমন হয়েছে রে আদি? হ্যাঁ মা, খুব ভালো। আদির মা রবিকে বলেন, তোমার কি এবারও আমেরিকার ভিসা রিজেক্ট হয়ে গেছে? এইবার তো চতুর্থ। রবি বলে, আবার অ্যাপ্লাই করেছি, এবার হবেই, দেখে নিও। এরপর আদির মা আদিকে বলেন, শুনো, সিনিয়রদের সাথে একদম ঝগড়া করবে না, কোনো সমস্যা হলে পাপাকে বলবে, পাপা প্রিন্সিপালের সাথে কথা বলবেন, অযথা মারামারি করো না। রবি বলে, আরে আন্টি, আপনি এত চিন্তা করবেন না তো, আমি আছি না। সিন আসে কলেজে। তো আমরা এখানে দেখতে পাই সিনিয়ররা তাদের কাজে ব্যস্ত, কাউকে দিয়ে উঠবস করাচ্ছে, কাউকে দিয়ে হোমওয়ার্ক করাচ্ছে। এই তো তখনই এখানে আদি তার গাড়ি নিয়ে আসে। এই ছেলেটার নাম সোনু। তাদের ডেকে আনে আর বলে, ফার্স্ট ইয়ারে নাকি? সিনিয়রদের কিভাবে রেসপেক্ট করতে হয় জানিস না? রবি তখন বেটাগেরি করে বলে, দাঁড়া, আমি দেখছি। ডিসিপি পর্যন্ত আমাদের চিনে, বেশি নাটক করিস না, না হলে কমপ্লেন করে দেব। তো সিনিয়ররা তাকে একটু গুতোগুতি দেয়। এরপর সোনু আদিকে বলে, ওই সাদা গাড়িটা তোর? আরে আমরা সিনিয়ররা এত ছোট ছোট গাড়ি নিয়ে চলি, আর তুই এত দামি গাড়ি নিয়ে চড়বি? তা তো হয় না, কাল থেকে রিস্কা নিয়ে আসবি, আমাদের তাতে জ্বলে। এদিকে কলেজের সব সিনিয়র মেয়েরা আদির জন্য পাগল হয়ে গেছে। যেমন হ্যান্ডসাম তেমনই বড় লুকো বটে। এই মেয়েটার নাম গোদাবরী। বলে, আমরা সিনিয়র আর সে জুনিয়র, তার পেছনে কেন আমরা ঘুরবো? তখন তারা বলে, জুনিয়ররা যে সিনিয়রের পেছনে ঘুরে, তো সিনিয়ররা জুনিয়রের পেছনে ঘুরলে সমস্যা কি? আচ্ছা আচ্ছা, দাঁড়া, আমি বুঝতে পেরেছি। গোদাবরী বলে, তাহলে ওই সোনুকে কি করি? ও যে থেরা। এরপর সে সোনুর কাছে আসে। কি রে, নতুন ছেলেকে ধরেছিস নাকি? একটা ছেলে বলে, এসবের দিকে তোর তাকিয়ে কোনো লাভ নেই, আমরা তাকে বুক করে নিয়েছি।
দিচ্ছি, তুই চলে যা। গোদাবরী বলে, ভালো করে চিন্তা করে বলছিস তো? এই সোনু, ফার্স্ট ইয়ারে সিএসসি পড়া মেয়েটার সঙ্গে শুনলাম তোর নাকি কি চলছে। সোনু বলে, আচ্ছা তোর কি চাই? গোদাবরী বলে, তুই যদি আমাকে আদিকে দিয়ে দিস তো মেয়েটাকে তোর কাছে নিয়ে আসবো। তো আদি চলে আসার রবি বলে, এই আদি আমাকে ভুলে গেলি? আদি গোদাবরীকে বলে, ও আমার বন্ধু। আরে ছাড় তো, ও না, ও চলবে না। গোদাবরী আদিকে নিয়ে তার বন্ধুদের কাছে আসে আর সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আদি সবাইকে দিদি বলে ডাকে, গোদাবরীকেও ওখানে সোনুর সামনে দিদি বলে ডাকে। কি ভাব দেখিয়ে গিয়েছিলাম, দিদি বলে ডেকে কি লজ্জাটাই না দিল। একটা মেয়ে বলে, এটা কলেজ, এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়, ভাই বোন না। গোদাবরী বলে, তুই নিজেকে কি মনে করিস? যখন থেকে এসেছিস সবাইকে দিদি দিদি বলেই যাচ্ছিস। আদি বলে, আমি একটা মেয়েকে শুধু ছাড়া সবাইকে দিদি বলে ডাকি, সে তাদের সব কথা খুলে বলে। একটা মেয়ের জন্য এতটা মেয়েকে রিজেক্ট করছো? আচ্ছা তার সম্পর্কে কি কি জানো? আদি বলে, তার নাম আর শহর ছাড়া কিছুই জানি না। এরপর তারা আদির কাছ থেকে মেয়েটার সমস্ত ডিটেলস নেয়। গোদাবরী বলে, তুই যেরকম বলছিস এরকম একটা মেয়ে তো আমাদের কলেজে আছে, আমি তার সাথে তোর দেখা করিয়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে, তুই আমাকে আর দিদি বলে ডাকবি না। তবে আদিদের সব আবার পরিবর্তন হয় না। গোদাবরী তখন আদিকে নিয়ে ওই মেয়েটার কাছে আসে। গোদাবরী বলে, দেখ তো ওই মেয়েটাই তো। আদি তাকে জড়িয়ে ধরে। তার বান্ধবী বলে, এত বেশি উড়িস না, দিদি বলে গেছে। আদি বর্ষাকে গিয়ে বলে, তুমি স্বপ্নের মতো আমার জীবনে এলে, আবার স্বপ্নের মতোই চলে গেলে। আমি জানি না এটা সত্যি নাকি মিথ্যা, অনেক দিন পর দেখা হলো, যদি সত্যি হয় এই ফুলটা নিয়ে আমাকে জাগিয়ে তুলো। বর্ষা ফুলটা নিয়ে নেয়। এদিকে সোনুও কিন্তু বর্ষাকে পছন্দ করে। কি রে সিনিয়রের সামনে এত লাফাচ্ছিস কেন? আদি বলে, ঠান্ডা হও ভাতিজা, আমি তাকে অনেক আগে থেকেই চিনি। সোনু বলে, তুই আর তার সাথে কথা বলবি না। আদি বলে, কথা বলবো। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সোনু আদির কলার চেপে ধরে। আদি বলে, তুই যদি আমার কলার 1 মিনিট পর্যন্ত ধরে রাখতে পারিস তো কথা দিচ্ছি আমি আর তার সাথে জীবনেও কথা বলবো না। এদিকে তখনই প্রিন্সিপালও চলে আসে। সোনুর বন্ধুরা বলে ছেড়ে দিতে, না হলে কলেজ থেকে বের করে দেবে। এতে করে সোনু তার চ্যালেঞ্জে হেরে যায়। আদি বলে, আর কিছুক্ষণ সময় ধরে রাখলে তার সাথে জীবনেও কথা বলতাম না, এখন তো কথা বলবোই। সোনু বর্ষাকে বলে, তুই তার সাথে কথা বলবি না। তো এই সিনিয়রদের চক্করে তারা দুজন আর কথা বলতে পারে না। এভাবে যখনই আদি বর্ষার সাথে কথা বলতে যায় তখনই মাঝখান থেকে সোনু চলে আসে। এতে করে আদির মনটা ভীষণ খারাপ। তখনই এখানে গোদাবরী তার নোট নিয়ে আসে, ক্যান্টিনে গিয়ে এগুলো কমপ্লিট করে আনতে। প্রথম তো আদি রাজি হয় না। গোদাবরী যখন একটু খেপে যায় সে বাধ্য হয়ে চলে আসে ক্যান্টিনে। এসে দেখে কি এখানে তো বর্ষা। সে গোদাবরীকে ডেকে বলে, দিদি থ্যাংক ইউ। আচ্ছা রে যা রে তুই, না হলে শুনে ফেলবে। গোদাবরী জানতো বর্ষা ওখানে আছে, তাই সে তাদের একটা কথা বলার সুযোগ করিয়ে দিল, তাই তো? আদি বর্ষাকে বলে, এত অ্যাটিটিউড কেন দেখাচ্ছ, কথাও তো বলতে পারো। বর্ষা বলে, সিনিয়ররা যদি দেখে ফেলে। আদি বলে, সিনিয়র দিয়ে কি হবে? কোথায় কোথায় খুঁজেছি না তোমায়, কোথাও খুঁজে পেলাম না, ফেসবুকেও খুঁজেছি, সেখানেও পাইনি। বর্ষা বলে, আসলে ফেসবুকে আজ মানুষ অনেক আজব আজব মেসেজ করে, আমি তোমাকে বলছি না, এর জন্য অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছি। সেদিন আমার পাপা পিক আপ করতে এসেছিলেন আর তুমি ঘুমিয়েছিলে, তাই আমি ভাবলাম। আদি বলে, তোমার কি ভয় করছে? আচ্ছা তোমার পাপা যদি সেদিন না আসতেন আর আমি জেগে উঠতাম। বর্ষা বলে, আমি তো নারায়ণমূর্তি কলেজে ফ্রি সিট পেয়েছিলাম, কিন্তু আমি সেখানে না পড়ে ডোনেশন দিয়ে এখানে এসেছি। সেদিন যখন আমাদের রেলওয়ে স্টেশনে দেখা হয়েছিল তখন তোমার ব্যাগ আমি চেক করি, তখন তোমার কলেজ এডমিশন লেটারটা দেখেছিলাম। আদি বলে, তুমি কি তাহলে আমার জন্য এখানে এসেছো? আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? বর্ষা বলে, আরে এত তাড়াহুড়ো কি? আদি বলে, যাকে ভালোবাসি সে যদি আই লাভ ইউ বলে তো অন্যরকম একটা কিক লাগে। বর্ষা বলে, আমি তোমাকে এখানে কিক দিতে আসিনি, শুনেছি কলেজটা ওয়ান অফ দ্য বেস্ট, তার জন্য এখানে চলে আসলাম। তো পরের দিন বর্ষা যখন কলেজে আসে, সিনিয়রদের মধ্যে একটা ছেলে বর্ষাকে ডেকে বলে, তুই কেন আদির সাথে কথা বলছিস, তোর কানে কি কথা যায় না? আর বকবক করতে থাকে। আদি এটা দেখতে পেয়ে রবিকে বলে কম্পাসটা বের করতো, আর আদি ছেলেটার পেছনে কম্পাসটা খাড়া করে চলে যায়। তো এবারের মতো আদি তাকে শান্তি করে চলে গেল। কলেজ ছুটি হওয়ার পর রবি বলে, এই আদি বর্ষার কাছ থেকে কি নাম্বার এনেছিস? আদি বলে, না রে তার কোনো প্রয়োজন নেই। আরে কি রে তুই, রিলেশনশিপে কমিউনিকেশন অনেক গুরুত্বপূর্ণ, কথা না বললে তো কাজ হবে না। আদির গাড়িটার গ্লাসে বর্ষা তার নাম্বারটা লিখে রেখেছিল। রবি গাড়ির গ্লাসে ধুলা পড়ে আছে দেখে কিছু না বুঝেই সেগুলো মুছতে লাগে। আদি বলে, এই নাম্বার। বাসায় গিয়ে আদি বারবার ট্রাই করে কিন্তু ফোন আর বর্ষাকে দিতে পারে না। একটু পরে বর্ষাই তাকে কল করে, কি মনে পড়লো না, কল করলেন আজ? আদি বলে, ওই রবি গাদা তোমার নাম্বারটা মুছে দিয়েছিল। আচ্ছা দাঁড়াও, তুমি আমার নাম্বারটা কোথায় পেলে? বর্ষা বলে, এটাই টেকনিক। তো এভাবেই কিছুদিন পার হয়ে যায়। অবশেষে রবি আজ ইউকের ভিসা পেয়ে গেছে।
হয়েছে। এই 5 বারে গিয়ে তার হলো। আদি বলে আমি আসি তোকে এয়ারপোর্টে দিয়ে আসবো। রবি বলে না বন্ধু, আমি ইমোশনাল হয়ে যাব। রাতের বেলা যখন তারা বাসায় ফিরছিল তখন রং সাইড দিয়ে একটা ছেলে বাইক চালিয়ে যাচ্ছিল। ভুলবশত বর্ষা তাদের বাইকের কাছ দিয়ে চলে যায়। এখানে কিন্তু ছেলেটার ভুল, তবুও বর্ষা তাদের সরি বলে, কিন্তু ছেলেটা উল্টো বর্ষার উপর রেগে যায়। আদি তখন গাড়ি থেকে নেমে আসে। তাদের মাঝে অনেক কথা কাটাকাটি হয়। বর্ষা তখন আদিকে সামলায়। বর্ষা বলে এতটা রাগ ভালো না আদি, ছোট ছোট কথা নিয়ে তুমি এতটা সিরিয়াস হয়ে যাও, আমার তা একদম ভালো লাগে না। আদি বলে আমারও তো ভালো লাগে না, এতদিন ধরে তুমি আমাকে আই লাভ ইউ বলনি। বর্ষা বলে একটা ছেলে একটা মেয়েকে যদি প্রপোজ করে আর মেয়েটা যদি বলে সে ভেবে চিনতে বলবে তো বুঝে নিও তার মানে তার মাথায় এটা ফিক্স। এর জন্য সে পরে উত্তর দেয়। আদি বলে তো তোমার খেয়াল এভাবেই আমাকে তোমার পেছনে সারা জীবন ঘুরাবে। আদি বর্ষার হাত ধরে বলে আজ তো তোমাকে বলতেই হবে। তখনই এখানে সিনিয়ররা চলে আসে। আদি ভয়ে তার হাত ছেড়ে দেয়। বর্ষা বলে 1 মিনিট পর্যন্ত তুমি যদি আমার হাতটা ধরে রাখতে পারো তো তুমি যা চাইবে তাই বলবো। আদি কেমন স্বভাবের আপনারা এখন নিশ্চয়ই বুঝে গেছেন। সে হাতটা আরো জুড়ে চেপে ধরে। বর্ষা বলে আরে আমি মজা করছি, ছাড়ো, তাদের সাথে পাঙ্গা নিও না। সোনু এটা দেখে ফেলে আর এসে বলে এসব কি নাটক চলছে। আদি পুরো 1 মিনিট হওয়ার পর বর্ষার হাতটা ছাড়ে আর বলে এবার তো বলো। বর্ষা বলে বলবো, এখনই যে বলবো এমনটা তো বলিনি। এই শুন, সেদিন তুই যদি আমার আর মাত্র 5টা সেকেন্ড কলারটা চেপে ধরে রাখতি আর জীবনেও তার সাথে কথা বলতাম না। তো পরের দিন যখন তারা কলেজে আসে সিনিয়ররা তাদের ডেকে আনে। সোনু বলে কাল রাখি বন্ধন, কলেজ তো বন্ধ থাকবে, তাই আমরা আজই সবার হাতে রাখি পরিয়ে দিচ্ছি, তুমিও আদিকে এটা পরিয়ে দাও। বর্ষা তখন রাখি সুতাটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে আমি রাখি বাঁধবো না। সোনু যখন একটু রেগে যায় তখন বর্ষাও রেগে যায় আর বলে কলেজের যে কোনো ছেলেকে যাকে বলবে আমি তাকে রাখি পরাতে পারবো, শুধু তাকে ছাড়া, কারণ আমি তাকে ভালোবাসি। এরপর বর্ষা সবার সামনে পুরো কলেজের মাঝখানে আদিকে প্রপোজ করে। এরপর রাতের বেলা বর্ষা তার গাড়িতে করে আদিকে তার বাড়িতে নিয়ে আসে। এখানে তারা গাড়িতে দুজন অনেক ভালোবাসার গল্প করে। একটা সময় আদি বর্ষাকে বলে একটা কি কিস করব। বর্ষা কিন্তু রাজি, তবুও ভাব মারে একটু তাড়াতাড়ি হয়ে গেল না। বর্ষা বলে কিস করলে কিন্তু বিয়ে করা লাগবে। আদি চেষ্টা কম নাকি, কাছে পেয়ে কিস করে ফেলে। তো তাদের কাজ তাদের করতে দিন, আমরা এরপরে কি হয় দেখি। সিন আসে কলেজে। এরপর থেকে আদি বর্ষাকে কোনো মেসেজ বা ফোন করে না। কলেজে এসে আদিকে বর্ষা বলে আমারই ভুল হয়েছে, আগে পিছিয়ে না ঘুরিয়ে আমি তাড়াতাড়ি তোমাকে আই লাভ ইউ বলে ফেলেছি, আর গতকাল কিস, এখন থেকে এসব কিছু বন্ধ। আদি বলে সমস্যা নেই, বন্ধ করে দাও, কথা কম বলে তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে ক্যান্টিনে দেখা করো। এরপর তারা দুজন তাড়াতাড়ি করে পরীক্ষা শেষ করে ক্যান্টিনের বাইরে চলে আসে। আদি বলে কি সারাক্ষণ যখন দেখি শুধু চকলেট নিয়ে পড়ে থাকো। বর্ষা বলে চকলেট আমার খুবই প্রিয়, কিন্তু আদি পছন্দ করে না। বর্ষা যখন একটু বেশি জোরাজুরি করে চকলেট আদিকে খাওয়ানোর জন্য, আদি তখন চকলেট বর্ষার হাত থেকে বাড়ি মেরে ফেলে দেয়। বর্ষা তখন একটু বেশি রোমান্টিক হয়ে যায়, আরে খাবে না, আজ তো তোমাকে খেতেই হবে। তখনই এখানে সোনু আসে আর বলে ওকে এত জোরাজুরি করছো কেন, খাচ্ছে না যখন, আমি কি ট্রাই করব। এখানে ঝগড়া লেগেই যাচ্ছিল। বর্ষা আদিকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যাচ্ছিল। তখন সোনু পেছন পেছন বলে কি কন্ট্রোল রে বাবা, কি জাদু করলি রে চান্দুর উপর। আদি তো মাথা গরম হয়ে যায়। এবার আর বর্ষা তাকে সামনে রাখতে পারে না, লেগে যায় এই শালার পুত কি বললি। বিষয়টা তখন গোলমাল হয়ে যায় যখন সোনু বর্ষাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আদি যখন দেখে বর্ষার জামা ছিঁড়ে দিয়েছে, কাম সারছে, দৌড়িয়ে নিয়ে যায়। সোনু চলে যায় তার সাথীদের কাছে। আর এদিকে আদি মেশিন থেকে কতগুলি কোকাকোলার বোতল বের করে মুখটা বন্ধ করে প্রত্যেকটা সিনিয়র ছেলেকে এগুলো দিয়ে পিটায়। সোনুকে এমন পিটানে পিটায় কেউ তাকে সামলাতে পারছিল না। কলেজের স্যাররা এসে তাকে আটকায়। এরপর কলেজের প্রফেসর তাদের 3 জনকে ডেকে নিয়ে আসেন। তোমাদের জন্য জানো কতটা কলেজের ক্ষতি হয়েছে? ক্ষতি না হয় বাদই দিলাম, তোমাদের মতো এরকম তো ফুটপাতের ছেলেরাও করে না। কে আগে মারামারি শুরু করেছিল? আদি বলে সোনু বর্ষার সাথে মিসবিহেভ করছিল, তাই আমি মেরেছি। সোনু বলে আপনি জানেন না তাদের দুজনের মধ্যে কি চলছে? প্রফেসর তখন বলেন দাঁড়াও তোমরা, আর উনি বর্ষাকে বলেন বলতে। বর্ষা বলে আদি আর আমার মাঝে তেমন কিছুই নেই, আমরা দুজন খুবই ভালো বন্ধু, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম। যখন এখানে সোনু আসে আদি তার সাথে ঝগড়া লাগিয়ে দেয় আর মারপিট শুরু করে। তো পুরো দুষ্টা গিয়ে পড়ে আদির উপর। প্রফেসর যখন জিজ্ঞেস করেন তোমার জামাটা কিভাবে ছিঁড়ল, বর্ষা বলে তাদের দুজনের মারামারি আটকাতে গিয়ে ছিঁড়ে গেছে। প্রফেসর আদিকে অনেক কথা শোনান। আদি সেখান থেকে রাগ করে বেরিয়ে যায়। প্রফেসর পেছন পেছন ডাকলেও আদি শুনে না। বর্ষা কেন এমনটা করলো আদির সাথে? আসলেই কি সে আদিকে ভালোবাসে নাকি অন্য কোনো কাহিনী আছে? জানতে পারবেন সামনেই।
সিন আসে আদির কাছে। বর্ষার সাথে সে কোনো কথাই বলে না, কারণ বর্ষার জন্যই তার ইগো হার্ট হয়েছে। বর্ষা বলে, তুমি কেন এমনটা করছো, আমি তোমার গার্লফ্রেন্ড। আদি তখন বলে, তো ভেতরে এটা কেন বললে না? পুরো কলেজের সামনে বলতে পারলে, প্রিন্সিপালের সামনে বললে কি হতো? তোমার গায়ে হাত দেওয়ার জন্য ওই সোনুকে মেরেছি, কিন্তু তুমি আমাকে উল্টো প্রিন্সিপালের সামনে ফাঁসিয়ে দিলি। বর্ষা বলে, তোমাকে আমি কতবার বলেছি তার সাথে ঝগড়া না করতে। আমি যদি সোনুর নামে কমপ্লেন করতাম, প্রিন্সিপাল সত্যিটা জেনে যেতেন আর ম্যাটারটা ফ্যামিলি পর্যন্ত চলে যেত। আদি বলে, কলেজে যদি সবাই জানতে পারে তো প্রিন্সিপাল আর তোমার ফ্যামিলি জানলে কি হতো? বর্ষা তখন বলে, বিষয়টা সম্পূর্ণ আলাদা। আগে একটা সিচুয়েশন ছিল আর এখন আরেকটা সিচুয়েশন। আমি তোমার কথা আমার পরিবারকে বললে মেনে নেবেন, কিন্তু সেটা প্রিন্সিপালের মাধ্যমে যদি জানতে পারেন, তারা তোমাকে আরেক নজর দিয়ে দেখবেন, আর তোমার তো এসবে কিছু এসেই যায় না। আর এইভাবেই কথা কাটাকাটির এক পর্যায়ে আজ বর্ষার জন্মদিন ছিল। আদি অনেক আশা করে এসেছিল আংটিটা তার হাতে পড়াবে, কিন্তু সে রাগ করে সব ছুঁড়ে ফেলে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায়, কারোর সাথে কারো যোগাযোগ নেই। সিন আসে হায়দ্রাবাদে। বর্ষা তার বাড়িতে এসেছে, কারণ বরপক্ষ তাকে দেখতে এসেছে। কিন্তু বর্ষা যে আদিকে প্রচন্ড ভালোবাসে। এখানে একটা ছেলের নাম আদি ছিল, তার মন বারবার ছেলেটার দিকে চলে যাচ্ছিল। এতে করে তার মাথায় আদি আদি নামটা ঘুরে। বরপক্ষরা এসে কি বলছে কি না, এমনকি বরের নামটা কি বারবার ভুলে যায়। শেষ পর্যন্ত বর তার নাম বর্ষাকে বলতে বলতে সে নিজেই তার নাম পেচ লাগিয়ে বসে। এরপর সিন আসে লন্ডনে। একে চিনতে পারছেন? হ্যাঁ, রবি, আদির বন্ধু। আদিও এখন তাদের সাথে থাকে। আজ এখানে রেজাল্ট বের হবে, সবাই এসে পড়েছে, কিন্তু আদি এখনো ঘুমাচ্ছে। এই হলো কবিতা, রবির গার্লফ্রেন্ড। কবিতা রবিকে বলে কল করতে, কিন্তু আদি কল ধরে না। কবিতা বলে, এখানকার ইতিহাসে কোনো ইন্ডিয়ানই কখনো ফার্স্ট হয়নি, আর এই অলস কিভাবে হবে, বাদ দাও তো। তখন রাজু বলে, রাজু হচ্ছে আদির নতুন ফ্রেন্ড, দেখে নিও আদি টপ 3 র্যাঙ্কে থাকবে। তো শেষ পর্যন্ত দেখা যায় আদি ফার্স্ট হয়ে যায় আর টপ 3-তে থাকে, আর সে একজন আর্কিটেকচার হয়ে যায়। রাজু এসে আদির গলায় কাগজের মালা পরিয়ে দে, তুই ফার্স্ট হয়ে আমার বেটিং এর ইজ্জত রয়েছে। রাজু বুঝে আর না বুঝে সবকিছুতে বেটিং লাগিয়ে দেয়। এরপর সিন আসে কবিতার বাড়ি। তারা সবাই কবিতার বাড়িতেই থাকে। ইনি হলেন কবিতার বাবা। ভারতীয়দের জন্য তার আলাদা একটা টান, আর আদিকে একটু বেশি, কারণ সেম কাস্টের যে। এর উপর আজ আদির চাকরি হয়েছে। খুশিতে আদিকে ফুল দিয়ে বরণ করেন। আচ্ছা আদি, তোমার বাবার নাম্বারটা আমাকে দাও তো, তাদের সাথে কথা বললে মনটা একটু হালকা হবে, টাইম পাসও হবে। তখন কবিতা আদিকে ডাকে, 1 মিনিটের জন্য আসবে? বাবা তোমার সাথে আমার বিয়ে দিতে চাইছেন। আদি বলে, এই নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নেব। ঘরে এসে আদি তার মায়ের সাথে কথা বলছিল। আন্টি, আপনি বলুন না আদিকে আমাদের বিয়ের বিষয়টা ম্যানেজ করে দিতে, একমাত্র সেই পারবে। আদির মা বলেন, তা তো অবশ্যই করবে, বন্ধুকে সাহায্য করবে না তো কাকে করবে? আর তোমার ফ্রেন্ড কি সারা জীবন কুমারী থাকবে? তার জন্য কিছু করো। রবি বলে, আরে বাদ দেন তো আন্টি, আজ 6 মাস ধরে তাকে যে কত মেয়ে দেখিয়েছি, তার কাউকেই পছন্দ হয় না, এটা ওটা বাহানা দিয়ে চলে আসে। জানেন, কাল একটা ইন্ডিয়ান মেয়ের সাথে তার কথা বলিয়ে দিয়েছিলাম। সবকিছু ঠিকঠাক হওয়ার পর বলে, আমার এসব ভালো লাগে না, এর থেকে আমি আর বলুন আপনার ছেলের জন্য কি করতে পারি। আদির আর তাদের কথা সহ্য হয় না, সে ল্যাপটপটা নিয়ে এখান থেকে চলে আসে। পরের দিন একজন অফিসার আসে আদির কাছে একটা অফার নিয়ে। আদি বলে, সে যাই হোক, আপনি যদি আমার সাথে আমার বন্ধুদেরকেও সুযোগ দেন তো আমি চাকরি করব, নয়তো না। আদি তার বন্ধুদের নিয়ে পরের দিন ওই লোকটার অফিসে আসে। লোকটা লন্ডনের একজন বেস্ট আর্কিটেকচার। সে তাকে চাকরি দিয়ে দেয় আর তার সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্টের হেড বানিয়ে দেয়। আদির এবার আর পেছন ফিরে দেখতে হবে না, তার লাইফ সেট হয়ে গেছে। এত বড় একটা প্রজেক্ট, একটা পার্টি না রাখলে কি চলে? এখানে সব বড় বড় অফিসারদের ইনভাইট করা হয়। আদি রবিকে বলে, সে বলে কবিতার সাথে তার কিছু পার্সোনাল কাজ আছে, সে আসতে পারবে না। তবে যখনই ওই অফিসার তাকে এই প্রজেক্টের সাইট ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দেয়, তার তো মাথায় আকাশ ভেঙে পড়ে বর্ষাকে দেখে। তার হাতে থাকা কাঁচের গ্লাসটা রেগে ভেঙে ফেলে। কাউকে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়িতে আদি আসলে রবি বলে, সাইট ম্যানেজার কেমন ছিল রে? আদি বলে, তুই তাহলে আগে থেকেই জানতি। আদি তাকে বেড দিয়ে বাইরে নিয়ে আসে। এদিকে আবার কবিতা বর্ষাকে তাদের বাড়িতেই থাকার জন্য নিয়ে এসেছে। রবি বলে, এ কি বর্ষা? সে তো পুরাই অবাক, সে এখানে কি করে? আদি বলে, ওই তো আমাদের সাইট ম্যানেজার। রবি বলে, আমি জানতাম সাইট ম্যানেজার একটা মেয়ে, তবে সেটা যে বর্ষা আমি জানতামই না। ভাই আমি কসম দিয়ে বলছি, বিশ্বাস কর। আদি বলে, সে এখানে কি করছে? কবিতা বুঝতে পারে না একে নিয়ে তারা এত ঝগড়া করছে কেন। রবি বলে, হায়দ্রাবাদের বর্ষা সেই
কবিতা বলে সাইট ম্যানেজার যদি আমাদের গেস্ট হিসাবে থাকে তো জব সিকিউর থাকবে। আদি বলে তাকে এখান থেকে যেতে বল কবিতা। কবিতা বলে না, সে এখানেই থাকবে। আদি বলে তো দাঁড়াও, এক্ষুনি তোর বাবাকে বলছি আমি তোকে বিয়ে করতে চাই, আমি রাজি, তাহলেই বুঝবি। রবি বলে ভাই তুই তো বললি আমাদের বিয়ে করিয়ে দিবি, আর এখন তুই পোল্টি মারছিস। তখনই এখানে কবিতার বাবা আসে, আর সে বর্ষাকে দেখে চিনতে পারে না। কবিতা বলে বাবা তোমাকে বলেছিলাম না বর্ষা। এরপর সে বর্ষার সমস্ত ডিটেলস নেয়, মানে তার এটা অভ্যাস কারো সম্পর্কে জানতে হলে তার 14 গোষ্ঠীর বিবরণ দিতে হবে। যখন জানতে পারে বর্ষা তাদের সেম কাস্টেরই, সে আর কিছু না ভেবেই বর্ষাকে তাদের এখানে থাকতে দেয়। আদিরও আর কিছু করার থাকে না। এরপর বর্ষা ফ্রেশ হয়ে সবার জন্য চকলেট কেক বানিয়ে আনে। সে জানে আদি চকলেট পছন্দ করে না, তবুও তাকে জ্বালানোর জন্য এমনটা করছে। কবিতার বাবা বলে খুব সাদরে বাবা, খেয়ে দেখ। আদি বলে আমি চকলেট পছন্দ করি না, আপনি সরুন তো। আদি সেখান থেকে উঠে চলে যায়। বর্ষাও তার পেছন পেছন যায়। রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি বর্ষাকে ধাক্কা দিতেই যাচ্ছিল, তখনই আদি দৌড়ে আসে। তার মানে কি আদি এখনো বর্ষাকে ভালোবাসে, কিন্তু সেটা বুঝতে দিচ্ছে না, মনে মনে কষ্ট পাচ্ছে। বর্ষা বলে আমাদের মধ্যে যা হয়েছে তা প্লিজ ভুলে যাও। এরকম তো অনেক লোকই আছে যারা ব্রেকআপের পর বন্ধু হয়ে থাকে, আমরাও কি বন্ধুর মতো থাকতে পারি না? আদি বলে আমি জীবনে 2টা জিনিস পছন্দ করি না, 1 চকলেট আর 2 তুমি। বর্ষা বলে তোমার বন্ধুদের সাথে কিভাবে কথা বলবে তুমি জানো, কিন্তু কাল থেকে আমরা দুজন একই অফিসে কাজ করব, আর আমি তোমার সাইট ম্যানেজার, আমার সব কথা তোমাকে শুনতে হবে। আদি পরের দিন অফিসে গিয়ে বর্ষাকে রিজাইগ্রেশন লেটার দিয়ে আসে। আদি আসলে সব সময় কোনো চিন্তা না করে সিদ্ধান্ত নিয়ে নেয়। তার অ্যাটিটিউডটা সবার আগে, কি হবে কি না এটা দেখার বিষয় না। তার বন্ধুরা যখন এটা জানতে পারে তাদের তো মাথায় আকাশ ভেঙে পড়ে। রবি বলে ভাই এমনটা করিস না, না হলে কবিতার সাথে আমার বিয়ে স্বপ্নই রয়ে যাবে। কবিতা বলে আদি মাথা ঠান্ডা করো, আমার বাবা তো এমনিতেই তাকে দেখতে পারেন না, আর তার উপর যখন জানতে পারবেন তার চাকরি বাকরিও নেই, তাকে তো জুতা দিয়ে পিটাবেন। আদি বলে তোমরা এটা বুঝতে পারছো না কেন, আমি বর্ষার আন্ডারে কাজ করতে পারবো না, আমি তার সাথে কথাই বলতে চাই না। রাজু বলে দেখ ভাই, পরীক্ষার প্রশ্ন কি আমাদের পছন্দ হয়, তবুও তো আমরা পরীক্ষা দেই। টিভির সব মুভিও তো আমাদের পছন্দ হয় না, তবুও তো আমরা মুভি দেখি। এটাও ঠিক তেমনি, আমি তার সাথে কথা বলবো, চল একবার বোঝার চেষ্টা কর ভাই। রাজু এরপর বর্ষাকে গিয়ে বলে আমরা রিজাইগ্রেশন লেটার ফেরত নিতে চাই। বর্ষা বলে তার রাগ কমবে, আর কথা কি শুনবে, কাজ তো ঠিক মতো করবে। রাজু বলে শুনবে শুনবে, না শোনার কি আছে, সব ঠিক মতো করবে, আমরা তাকে বুঝিয়েছি। আদি পেছন থেকে রাজুকে শুধু ফেফড়ি দিচ্ছে। তো এরপর আমরা দেখতে পাই তারা তাদের প্রজেক্টের কাজ করার জন্য সবাই এসে পড়েছে। এখানে বর্ষা সাইট ম্যানেজার হওয়া সত্ত্বেও তার কোনো কথাই আদি শুনে না, উল্টো আদির কথায় বর্ষাকে চলতে হয়। এভাবেই চলতে থাকে দিনকাল। আজ বর্ষার জন্মদিন। কবিতা বর্ষাকে ঘুম থেকে উঠেই উইশ করে, আর আদিকে বলে তুমি কি ভুলে গেছো? আদি বলে মনে রাখার কি আছে, কোনো ন্যাশনাল হলিডে নাকি মনে থাকতে হবে? তখনই রবি এসে বর্ষাকে উইশ করে। কবিতা বলে তুমি কিভাবে মনে রাখতে পারলে? রবি বলে তোর জন্মদিনে মনে থাকে না? আর বর্ষা কাল রাতে আদি তো আমাকে বলল। আদি তখন রেগে তার উপর চা ঢেলে শার্ট মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলে। একটু পর নেচে নেচে রাজু কেক নিয়ে আসে। সবাই তো তোমাকে হ্যাপি বার্থডে বলে উইশ করেছে, আমি একটু নেচে নেচে গান গেয়ে না হয় অন্যভাবেই উইশ করলাম। বর্ষা বলে তুমি কিভাবে জানো আজ যে আমার বার্থডে? আদির কথা বলতেই যাচ্ছিল, রবির ইশারায় আর বলে না। কেন ফেসবুক থেকে? বর্ষা বলে আমি তো ফেসবুক ইউজ করি না। আদির দিকে বয়ে বয়ে মাথা ঘুরায় আর বলে তাহলে টুইটার থেকে? বর্ষা বলে আমি তো টুইটারও ইউজ করি না। আরে তুমি কেমন মেয়ে, বড় বড় সেলিব্রিটিরাও টুইটার ইউজ করে, অন্ততপক্ষে তাদেরকে ফলো করার জন্য একটা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতে। আদি আমার দিকে চোখ রাঙিয়ে আছে, প্লিজ বাঁচা। আদির চোখ রাঙানো দেখে দৌড়ে পালায় দুটো। আদি বর্ষাকে বলে কিছু কিছু স্মৃতি কাটার মতো সরিয়ে লাগে। একথা বলেই সে চলে যায়। রাতের বেলা বর্ষার বাবা বর্ষার জন্মদিন উপলক্ষে পার্টি রেখেছেন, সবাই যাচ্ছে। কবিতা আদিকে বলে তাদের সাথে চলে আসতে, কিন্তু আদি বলে তার কাজ আছে, সে আসতে পারবে না। বর্ষা যখন জানতে পারে আদি আসছে না, সে কবিতাকে বলে তারা চলে যেতে, সে এখানেই থাকবে। পরের দিন সকাল হতে না হতে আদি বেরিয়ে পড়ে। বর্ষা ঘুমিয়েছিল, আদির বেগের শব্দ শুনে উঠে, আর আদিকে বলে তাকে যেন তার ঘর পর্যন্ত লিফট দিয়ে দেয়। কিন্তু আদি বর্ষার হাতে লোকাল ক্যাব সার্ভিসের নাম্বার ধরিয়ে দিয়ে বলে ফোন করলে ট্যাক্সি চলে আসবে, আর সে চলে যায়। যেতে যেতে তার লুকিং গ্লাসে দেখে বর্ষাকে কিছু গুন্ডা ছেলে এসে তাকে তুলে নিয়ে যাচ্ছে। আদি তখন গাড়িটা ইউটার্ন নিয়ে আসে আর সব কটাকে মারতে থাকে। একটু পর এখানে পুলিশ চলে
আসে আর আদির হাতে হ্যান্ড ক্লাব পরিয়ে নিয়ে যাচ্ছিল। তখন বর্ষা বলে, ও আমার বয়ফ্রেন্ড, ওরা আমার সাথে মিসবিহেভ করছিল, ও আমাকে বাঁচিয়েছে। অফিসার তখন আদিকে ছেড়ে ওই ছেলেদের ধরে নিয়ে যায়। এরপর আদি আর বর্ষা দুজন একসঙ্গে সেখান থেকে বেরিয়ে পড়ে। বর্ষা বলে, কলেজে ঝগড়া হওয়ার পর তোমার জায়গায় আমি নিজেকে রেখে চিন্তা করেছি, আমারই ভুল ছিল। আচ্ছা, তুমি কি আমার জায়গায় নিজেকে রেখে একবার চিন্তা করেছো? আদি বলে, না, আর আমার তো মনে হয় না আমার চিন্তা করাটা দরকার, ভুলটা তোমার। এদিকে তারা বাড়িতে এসে দেখে এখানে আরেক কাণ্ড ঘটে গেছে। কবিতার বাবা কবিতা আর রবির বিষয়ে সবকিছু জেনে গেছেন। কবিতার বাবা আদিকে বলেন, তুমি জানো তারা কি করেছে? কবিতা তখন বলে, শুধু সে না, মাও জানেন। কবিতার বাবা ধপ করে মাটিতে পড়েন, তো তোমরা সবাই মিলে আমাকে ধোঁকা দিয়েছো। আদি তখন বলে, দেখুন আঙ্কেল, রবি আসলেই কবিতাকে ভালোবাসে, আর রবির মাঝে কি কম আছে? পড়াশোনা করেছে, ভালো রেজাল্টও করেছে, ভালো চাকরিও এখন করে, কবিতাও তাকে ভালোবাসে, আর কি চাই আপনার? কবিতার বাবা বলে, আরে তাদের বিয়েটা হবে কি করে? ওর কাস্ট আর আমাদের কাস্ট একই নাকি? আদি বলে, 2020-তে এসেও আপনি জাতপাত নিয়ে পড়ে আছেন? মানুষ আজ চাঁদকে ধরে ফেলেছে। তখন কবিতার বাবা বলে, এখন না আসে 2020, কিন্তু আমি সেই 1917 যুগের। আমি জাতপাত বিশ্বাস করি, আমার সংস্কার আমি বদলাতে পারবো না। তোমরা দুজনও তো একজন আরেকজনকে ভালোবাসতে, এখন দেখি একজন আরেকজনের ছায়াও দেখতে পারো না। তাদের সাথে যে এমনটা হবে না তার কি গ্যারেন্টি আছে? আদি আর বর্ষা অনেক বুঝিয়ে শুনিয়ে কবিতার বাবাকে তাদের বিয়ের জন্য রাজি করায়। কবিতা বলে, বিয়ের কিন্তু সব দায়িত্ব তোমাদের দুজনকেই নিতে হবে। রবি বলে, আমি জানি এই কাজটা তোমাদের দুজনের পক্ষে করাটা মুশকিল, কিন্তু তোমাদের ছাড়া আমার এখানে আর কেউ নেই। বর্ষা বলে, তোমরা চিন্তা করো না, আমরা দুজন মিলেই তোমাদের বিয়ের সব কাজ করব। যত যাই হোক, মান অভিমান ভুলে শেষ পর্যন্ত আদি রাত ঠিক 12টায় বর্ষাকে বার্থডে উইশ করে। আর বর্ষা আদির এই ছোট্ট কথায় অনেক খুশি হয়। তার মানে বুঝতে পারছেন বর্ষা আদিকে কতটা ভালোবাসে। তবুও আদি বারবার বর্ষাকে ভুল ভাবছে। হ্যাঁ, বর্ষার ভুল ছিল। এত করে যখন একটা মেয়ে তার ভুল স্বীকার করছে, তার তো এটা বোঝা উচিত। আপনার কি মতামত কমেন্টে একটু জানাবেন প্লিজ। এরপর আমাদের কবিতাকে দেখানো হয়। তার বিয়ে তো ঠিক হয়ে গেছে, তাই তো? একজন মহিলা তার হাতে মেহেন্দি দিয়ে দিয়ে বলেন, মেহেন্দির রং দেখেই বোঝা যায় স্বামী কতটা ভালোবাসবে। আচ্ছা, যদি আমার মেহেন্দির রং আসে না তো রবির কাম তামাম করে দেব। এরপর সে বর্ষাকে জিজ্ঞেস করে, তোমার কি রং এসেছে? বর্ষা বলে, আসবে না মানে? আদি তো ভালো ছেলে। ওদিকে তারা তিন বন্ধু বসে ড্রিঙ্ক খেতে খেতে গল্প করছিল। রাজু আদিকে বলে, আপনাদের বিয়ে কবে ভাই সাহেব? সবই তো ঠিকঠাক হয়ে গেল দেখলাম। আদি বলে, কি ঠিকঠাক হয়ে গেছে দেখলি? বর্ষার জন্য মোটেও আমার মনে এতটুকু ভালোবাসা জেগেনি। জীবনে অনেক মেয়ে এসে যায়, কিন্তু বর্ষা আমার প্রথম ভালোবাসা। জীবনের প্রথম ভালোবাসা কোনোভাবেই ভুলা যায় না। এর জন্য আমি বর্ষাকে ভুলতে পারছি না। 6 বছর পর আবার দেখা হলো, অ্যাট্রাকশন তো হবেই। এদিকে কবিতা বলে, যাই হোক, প্রথম তো সে তোর দিকে তাকাতই না। তোমাদের সবকিছু আবার নর্মাল হয়ে গেছে, তাতেই আমি অনেক খুশি। আর আদি বলে, আমি জীবনে সবকিছু খুব সহজেই পেয়ে গিয়েছিলাম, চাকরি, বডি, মাথা, সবকিছুই। কারো কাছে কিছু পাওয়ার প্রয়োজন বোধ করিনি। যখন ট্রেনে বর্ষাকে দেখেছিলাম তখন ভয় পেয়েছিলাম, না জানি সে আমাকে রিজেক্ট করে দেয়। তার মুখ থেকে আই লাভ ইউ শোনার জন্য অনেক কষ্ট করেছি। অবশেষে সে 1500 স্টুডেন্টের সামনে যখন আই লাভ ইউ বলেছিল, তখন মনে হয়েছিল যে আমি আমার ভালোবাসাকে পেয়ে গেছি। এতটা ভালোবাসার পরও শেষে কিনা প্রিন্সিপালের সামনে গিয়ে ফাঁসিয়ে দিল। আমি নাকি কিছু ভাবি না। 6 মাস লেগেছিল তার আই লাভ ইউ বলতে, 6 মিনিটে আমাকে দূরে সরিয়ে দিল। রবি বলে, আরে ভুলে যা তো, এসব কিছু হয়েই থাকে। রাজু বলে, কিছুদিন আগেও তো সে পুলিশের কাছ থেকে তোকে বাঁচিয়ে আনলো। আদি বলে, ওখানে আমি তাকে বাঁচিয়েছিলাম এতটুকুই। যখন সত্যি তাকে ভালোবেসেছিলাম তখন ধোঁকা দিয়েছি, একবার ধোঁকা খেয়েছি, আর না। আর আমি একবার যেটা ভেবে নিই কখনো তা বদলাই না। এসব কথাই আদির পেছনে দাঁড়িয়ে কবিতা আর বর্ষা শুনি। এরপর বর্ষা আদির যত জিনিসপত্র তার কাছে ছিল সব জিনিসপত্র এনে দেয় আর বলে, আমি সব সময় সিচুয়েশন বুঝি, কখন কি করতে হবে আমি সব সময় এটা চিন্তা করি। ওই দিন তোমাকে আমি বাঁচিয়েছিলাম আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য, আর কিছুদিন আগে তোমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে আনার মানে এই না যে আমি আমার স্বার্থ দেখেছি। এটা ধোঁকা না আদি, ভালোবাসা। তুমি এগুলো বুঝবে না। 6 বছর চলে গেল, 6000 কিলোমিটার দূরে এসেছো, আর আমাদের কলেজে সেই 6 মিনিটের ঝগড়া এখনো ধরে বসে আছো। বর্ষা আদিকে ছেড়ে চলে যায়। রাতে আদি বক্সটা খুলে একটা একটা বের করে তার সব জিনিসপত্রগুলো দেখে আর মনে মনে অনেক
অনেক কষ্ট পায়। আসলে কি সে কোনো ভুল করছে? আদির মা এসে যখন এসব দেখেন জিজ্ঞেস করেন এগুলো কি। আদি বলে বর্ষা আর আমার ভালোবাসার শেষ স্মৃতি। আদির মা বলেন বর্ষা আসলেই তোকে অনেক ভালোবাসে। তুই যখন লন্ডনে চলে গিয়েছিলি তখন বর্ষা একবার এসেছিল, অনেক কাকুতি মিনতি করেছিল তুই কোথায় আছিস জানার জন্য, তোকে সে সরি বলবে বলে। তবে আমি তাকে কোনো জবাবই দেইনি। এর ঠিক 6 মাস পর সে আবার আসে। আর জানিস কি বলেছিল? আমরা যদি বসে বিষয়টা নিয়ে কথা বলি আদি বুঝতে পারবি। কলেজে পড়ার সময় আমাদের বয়স কি ছিল, আমার কাছে অনেক অনুরোধ করে। তখন আমি বুঝতে পারি যত যাই হোক তার ভালোবাসা মিথ্যা হবে না। আর তোর ঠিকানা আমি তাকে দিয়ে দিই। আর যাওয়ার সময় তোর গ্রাজুয়েশন ফটোগুলো সে সাথে নিয়ে যায়। আদি তোর ভালোবাসার জন্য বর্ষা এখানে এসেছে। তোর সমস্যা কি জানিস? বর্ষার নাম শুনলেই তোর রাগ উঠে যায়। এই রাগের জন্য তুই তাকে কাছে আনতে পারিস না। তোর এই রাগ কখনো কমবে না, কিন্তু তুই এটা কি চিন্তা করেছিস তোর এই রাগের জন্য তোর ভালোবাসা তোকে ছেড়ে যাচ্ছে? আদি তার সব ভুল বুঝতে পারে আর বর্ষাকে আনতে যায়, কিন্তু এখানে ওখানে অনেক খোঁজ করে কিন্তু পায় না। আর এই সিনটাই আমরা মুভি শুরুতে দেখেছিলাম। তার সব জায়গা প্রায় খোঁজা শেষ, তখনই তার কানে ট্রেনের শব্দ ভেসে আসে। বর্ষা তো আবার এই ট্রেন ধরে চলে যাচ্ছে না, সে দৌড়ে যায় স্টেশনে আর গিয়ে দেখে বর্ষা বসে আছে। আদি তার সব ভুল স্বীকার করে। বর্ষা বলে যখন কাছে এসেছিলাম তখন তো দূরে সরিয়ে দিলি, চকলেটের সাথে আমাকে তুলনা করেছিলে। 6 বছরে না কোনো ফোন না কোনো মেসেজ, আর যখন ছেড়ে যাচ্ছি এখন কেন কাছে আসার চেষ্টা করছো? আদি বলে জীবনের 2টা জিনিস আমাকে অনেক ডিস্টার্ব করেছে, 1 চকলেট আর 2 তুমি। ছোটবেলায় বাবা আমার জন্য ব্যাগ ভরে ভরে চকলেট নিয়ে আসতেন। আমি খেতে খেতে মোটা হয়ে যাচ্ছিলাম, মানুষ আমাকে নিয়ে হাসতে শুরু করে, অনেক রাগ হতো। আর একদিন সব চকলেট নিয়ে ডাস্টবিনে ফেলে দিই। আর তোমার সাথে ঝগড়া হওয়ার পর ঠিক এমনটাই ভেবেছিলাম, তোমার মুখ আর আমি দেখবো না। কিন্তু যেটা ভেবেছিলাম তেমন কিছুই হয়নি। চকলেট আমি কতটা পছন্দ করতাম ভুলে গিয়েছিলাম, কিন্তু তোমার জন্য আমার হৃদয়ে যে ভালোবাসা আছে তা ভুলতে পারিনি। আমি সব সময় মনে করেছি আমি যা করেছি সব ঠিক আছে, কিন্তু এইবার মনে হচ্ছে আমি যা করছি ভুল করছি। প্লিজ বর্ষা, আমাকে ছেড়ে যেও না, প্লিজ ফিরে এসো। আর তারা আবার সব মান অভিমান কাটিয়ে বর্ষাও সবকিছু ভুলে আদির হাত থেকে আংটিটা পরে নেয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার পছন্দের মুভির নাম